থাম্বনেলে আপনারা যেমনটা দেখেছেন সেটাই বাস্তব। বর্তমানে শেখ হাসিনার ভয়ে বাংলাদেশের টোটাল রাজনীতি এখন থরথর 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 করে কাঁপছে এবং এই ভিডিওটা যত আগে এগোবে এই থরথরের কাঁপুনি তত বেশি বাড়তে থাকবে। গতকাল শেখ হাসিনা লন্ডনে একটি ভার্চুয়াল মিটিংয়ে বার্তা দিচ্ছেন। দেশে নাকি আওয়ামী লীগের সমর্থনকারী মানুষ নেই, এদিকে বিদেশে লন্ডনে একটা স্টেডিয়াম, একটা পুরো অডিটোরিয়াম ফুল কাতারে কাতারে লোক ঠিক 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 করছে লোরকার মানুষ। শেখ হাসিনার সরকার বারবার দরকার। এদিকে আমাদের পাকিস্তানপন্থী জামাত শিবির সমন্বয়কারীরা সারা দেশের মানুষকে বুঝিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের কোনো সমর্থন নেই। বিদেশেই যদি এই কাণ্ড হয় তাহলে দেশে কি পরিণতি হবে সে তো এরা খুব ভালো করেই জানে। সেই জন্যই এখন ভয়ের শিহরণটা ভিতরে এত পরিমাণে তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে। গতকাল শেখ হাসিনা লন্ডনে এই ভার্চুয়াল মিটিংয়ে এই বিভিন্ন রকম কথা বলেছে। খুনি ইউনুস, সুদখোর ইউনুস, বিভিন্ন রকম বিষয় হয়েছে। এখন সেইগুলোর পর হঠাৎ করে পাগলামি বেড়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন গতকালকের রিপোর্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলা। মানে নাটকের, আর এরা যে কটা নাটক করছে সব সস্তার নাটক। মানে একটা বাচ্চা ছেলে দেখলেও বুঝতে পেরে যাবে যে ভাই তুই সস্তার নাটক করছিস, এতে কোনো সত্যতা নেই। এর আগে একটা গাড়ি বহরে হামলা হলো, মানে একদম সরাসরি ঠুকে দিল। এদিক দিয়ে ট্রাক আসছিল আর এদিক দিয়ে সমন্বয়কদের গাড়ি যাচ্ছিল। ট্রাক হঠাৎ করে গিয়ে এইভাবে এই কোনায় ঠুকেছে এদেরকে মারার জন্য। এই একটা নাটক হলো, ফেল করে গেল। এই নাটকে কি বলা হচ্ছে দেখুন। ফেসবুকে এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, ফেসবুকে হাসনাত জানিয়েছে কি হয়েছে ওদের সাথে। ঢাকা থেকে বন্দরবনে লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এখন এই যে হামলাটা অন্য কেউ করেনি, তাদের লোকই করেছে এবং এটা একটা সাজানো নাটক হয়েছে। একটা ভিডিওতেই আমি প্রমাণ করে দিচ্ছি এক্ষুনি। কি বলছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ সরকারের নিকটে। ও হো হো, আরে ভাই সরকার তো এখন তোমরাই চালাচ্ছ, তোমরা আবার দাবির শাস্তির দাবি করছো কাদের কাছে? মানে নাটকের একটা সীমা থাকে। এখানে এই ভিডিওটা দেখুন, যে ভিডিওতে আমরা দেখতে পাবো যে তাদের গাড়িতে কিভাবে কি হামলা করা হয়েছে এবং এই ভিডিওতেই স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা এটা পুরো সাজিয়ে একটা নাটক করেছে। হ্যাঁ, এইবার দেখুন জিনিসটা। দাঁড়ান, কাজ ভেঙে ফেলেছে। এই যে এই সমন্বয়কের একবার মুখশ্রীটা একটুখানি দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি একটু। এই দাঁড়ান, এখানটা এখানে এই সমন্বয়কের হাসিটা একবার দেখুন। এদের গাড়ির উপরে নাকি হামলা করেছে দুষ্কৃতীরা এবং হামলা করে দুষ্কৃতীরা এদের মানি ব্যাগ, এদের মোবাইল সব নিয়ে গিয়েছে। একটুখানি মুখের হাসি দেখুন, পাকিস্তান ভাইয়ের মুখের হাসিটা দেখুন। এটা কতটা সস্তার নাটক ভাই এরা করছে এবং ভয়ে, শেখ হাসিনা আওয়ামী লীগের ভয়ে এরা এতটাই এখন উন্মাদ হয়ে গিয়েছে যে কখন কিভাবে কোথায় কি নাটক সাজাতে হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। 5ই আগস্টের আগে পর্যন্ত যা নাটক সাজিয়েছিল সব মোটামুটি বুদ্ধি দিয়ে সাজিয়েছিল, কিন্তু এদের এখন বুদ্ধি লোপ পেয়েছে। দেখুন এর মুখটা দেখুন, হাসিটা দেখুন। এই হাসি দেখে যে সেই বুঝতে পেরে যাবে যে ভাই তোমরা একটা ফ্লপ নাটক করছো, তোমাদের গাড়িতে কেউ হামলা করেনি, তোমরাই হামলা করিয়েছো যাতে আওয়ামী লীগের উপরে আরো বেশি দোষারোপ করা যায়। যখন আপনি কাউকে হারাতে চাইবেন তখন কি করবেন? আরো বেশি দোষ দেবেন তার উপরে, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা করবেন, বিভিন্ন রকম বিষয় নিয়ে প্রেসার ক্রিয়েট করবেন, তাই না? তো এই আমাদের সমন্বয়কারীর মুখের হাসিই বলে দিচ্ছে যে এটা একটা ভয়ঙ্কর সাজানো নাটক ছিল, তার বাইরে কোনো কিছুই নয়। হাসিটা একবার দেখুন,
এই যে আর একজন সমন্বয়ক, মানে ফুল ফ্লপ নাটক হয়েছে ভাই, এর থেকে বেশি আর কিছু বলা যাচ্ছে না। এখন পরবর্তী আরেকটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। গতকালকের ঘটনা, বিএনপির 3 সংগঠন পদযাত্রা করেছে, মানে এদের তো আর দ্বিতীয় কোনো কাজ নেই, মানে এইসব আন্দোলন করা ছাড়া হাই কমিশনে স্মারকলিপি জমা দিতে গিয়েছে। সেখানে আমাদের রাজাকার বড় ভাই, এটা আমি জানি না, মানে বাংলাদেশের মানুষই আমাকে আর কি জানিয়েছে যে রিজভী ইনি হলেন রাজাকারের সন্তান। তো তিনি কি বলছে দেখুন, ভারতের উদ্দেশ্যে বিএনপির নেতা রাজাকার রিজভী বলছে, নানা অপপ্রচার অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতায় হাসপাতালে রোগী নেই, ক্লিনিকগুলো বন্ধ, তাতে আপনাদের আনন্দ হতে পারে, কিন্তু আমাদের এখানে কোনো ভ্রুক্ষেপ নেই। ও তাই, মানে এখানে অপপ্রচার আর অপতথ্য রিজভী সাহেব কারা ছড়াচ্ছে একটু দেখুন। এখানে আপনি কি বলছেন, কলকাতার নিউ মার্কেট বন্ধ, ডিপার্টমেন্ট স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রোগী নেই, মানে বাংলাদেশ থেকে আপনাদের যে মানুষগুলো আসতো সেই ভরসাতেই কলকাতা চলছে। বাপরে বাপ, বিশাল একটা ব্যাপার রিজভী সাহেব, আমরা না খেতে পেয়ে মরে যাবো, শিগগিরই এই আপনাদের রাগ ক্রোধ একটু কন্ট্রোলে নিয়ে আসুন আর আমাদের হাসপাতালগুলোতে ভিজিট করুন। রিজভী সাহেব, রাজনীতি করতে করতে এখন যে পর্যায়ে চলে গিয়েছেন, চারিদিকে শুধু সস্তার নাটক করছেন আপনারা, আর ভারতবাসী সহ গোটা বিশ্ব আওয়ামী লীগ তো একটা দেখার সুযোগ করে দিয়েছে যে আওয়ামী লীগ বাদে এই বাংলাদেশে আর যেসব পাকিস্তানপন্থী রাজনীতি আছে তাদের অ্যাকচুয়াল চরিত্রটা আর কি। রিজভী সাহেব এই জায়গায় দেখুন, এটা কতই 7ই ডিসেম্বরের খবর, গত পরশু দিনের খবর। আপনাদের এক নেতা কি বলছে দেখুন, গাছের শিকড়ে পানি ঢেলে ডাল ছেটে কোনো লাভ হবে না, মানে বলতে চাইছে দেশে যতটুকু গণতন্ত্র আছে সেটাকে এবার উপড়ে ফেলো। কি বলছে দেখুন হেফাজত ইসলামের নেতা, বলছে সংবিধানে কুরআন সুন্নাহ বিরোধী আইন ও নীতিমালা করার যে ওপেন স্পেস তা বন্ধ করতে হবে, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছে। তিনি বলছে ভারতীয় সংবিধান থেকে পাচারকৃত ধর্ম নিরপেক্ষতা নামক কুফের মতবাদ দিল্লিতে পাঠাতে হবে, বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করতে হবে। রিজভী সাহেব এখানে আপনি কি বলছেন, ধর্মের প্রতি প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের কোনো রাজনীতি নেই, ওদের রাজনীতি শেষ হয়ে গিয়েছে। ভারত ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক উল্লেখ করেছেন রিজভী, রাজাকার রিজভী। সাম্প্রদায়িক কে কারা দেখতে পাচ্ছেন, আপনাদের রাজনীতি কোন লেভেলে চলে গিয়েছে। ভারতের রাজনীতি সাম্প্রদায়িক। এখানে কি বলা হচ্ছে, বাংলাদেশে যতটুকু গণতন্ত্র রয়েছে, মানুষের স্বাধীনতা রয়েছে, ধর্ম নিয়ে যে রাজনীতির ব্যাপারটা এখনো পর্যন্ত ছিল না, সেটা এবার আপনারা পাকিস্তানপন্থীরা ক্ষমতায় এসে একেবারে ওপেন বলছেন যে বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যে বিষয়টা আছে সেটা তুলে ফেলতে হবে। এই তো হেফাজত ইসলামের নেতা আপনাদের সরকারের কাছে দাবি করেছে, তো এই নিয়ে কিছু বলেছেন? যদি হ্যাঁ এখন ধর্ম নিরপেক্ষতা এই বিষয়টা দেশ থেকে সরিয়ে ফেলতে চান, তাহলে ওপেন অ্যানাউন্স করুন, সারা বিশ্বকে জানান যে আমরা এখন ধর্ম নিরপেক্ষতা এই বিষয়টাকে তুলে ফেলতে চাই। না, সেটা আপনারা করবেন না। সারা দুনিয়ার কাছে ডেমোক্রেটিক ফুল ধর্ম নিরপেক্ষতা, আমরা একদম মানব বন্ধন, একেবারে পুরো ফুল ভালো সরকার, কিন্তু ভিতরে ভিতরে পুরোপুরি একেবারে উগ্রবাদী চিন্তাধারা দিয়ে ভর্তি। এখানে আসুন রিজভী সাহেবের নতুন কি বলবো, এটা নতুন যাত্রা। এখানে দেখুন 5ই ডিসেম্বরের খবর, স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভীর। ও রিজভী সাহেব, তাহলে গত 1 বছর ধরে এই যে আপনারা এবং ওই আমাদের এক ছোট লোক আছে নামে হিন্দু, কিন্তু অ্যাকচুয়াল মানে ধর্মের কোনো বিষয় নেই তার মধ্যে, একেবারে পুরো কাফের, ওই যে পিনাকি ভট্টাচার্য, আপনাদের ইন্ডিয়া বয়কটের প্রধান নেতা 1 বছর ধরে ইন্ডিয়া বয়কট করলো না। আপনি তো আবার আপনার শাল পুড়িয়ে দিয়েছিলেন, তাহলে এই আবার নিজের স্ত্রীর শাড়ি এখন পুড়াচ্ছে। কি বলা হচ্ছে দেখুন, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, আগরতলায় হাই কমিশনে হামলার প্রতিবাদ,
এইসব বিভিন্ন বিষয়ে একেবারে আমরা ভারতের শাড়ি কিনবো না, ভারতের সাবান কিনবো না, ভারতের টুথপেস্ট কিনবো না। তাহলে রিজভী সাহেব এই গত 1 বছর ধরে আপনি তো আপনার শাল পুড়িয়ে দিয়েছিলেন, শাল পোড়ানোর পর এখন স্ত্রীর শাড়ি পোড়াচ্ছেন। তার মানে এখানেই ধরা পড়ে গেল আপনাদের সস্তার রাজনীতি ঠিক কিভাবে করেন। মানে আপনাদের কথা আর কাজে কোনো মিল নেই। যখন শাল পুড়িয়েছিলেন তখনই তো আপনার এটা শিওর হওয়া উচিত ছিল যে আমার ঘরে ইন্ডিয়ান আর কোনো প্রোডাক্ট নেই। মানে রিজভী সাহেব বাইরে আসলো রাজনীতি করার জন্য, একটা বাড়ি থেকে শাল নিয়ে আসলো, শালটাকে পুড়িয়ে দিল, ওহ আমি ইন্ডিয়ান পণ্য বয়কট করে দিলাম, হ্যানা ত্যানা। এদিকে বাড়িতে আলমারি ভর্তি ইন্ডিয়ান শাড়ি বউয়ের রয়েছে। এখন সেই একটা শাড়ি বউয়ের কাছ থেকে একটু হাতটা জড়ো করে রিজভী সাহেব হাতটা জড়ো করে বউর কাছ থেকে একটা শাড়ি নিয়ে এসে এখন সেটাকে পুড়িয়ে আবার একটু রাজনীতির ইন্ধন চলছে। রিজভী সাহেব যদি এরকমই হয়, বউয়ের শাড়ি পোড়াতেই হয়, তাহলে বউ কিন্তু একেবারে ঝেঁটিয়ে একেবারে মুখ এই বুড়ো বয়সেই যে কটা মাথায় চুল রয়েছে সব তুলে ফেলবে। কিন্তু এই বউয়ের শাড়ি পুড়িয়ে যদি রাজনীতি হয়, তার মানে বুঝতে পারছেন। এদিকে দেখুন ভারতীয় পণ্য বয়কট করবে রিজভী সাহেব, অন্যদিকে অর্থ উপদেষ্টা কি বলছে, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি ঢুকবে না। তার মানে এই সরকার এবং এই সরকার বাদে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এদের একটাই রাজনীতি করার, না একটা না, দুটো রাজনীতি করার প্রধান অস্ত্র। প্রথম হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা, আর দ্বিতীয় হচ্ছে ভারত। এছাড়া এদের কাছে রাজনীতি করার কোনো মশলাই নেই ভাই। দেশের উন্নতি, দেশের মানুষের উন্নতি, মানুষের ভালো, এসব এদের রাজনীতিতে প্রবেশ করে না। এদের রাজনীতি আর এদের যে সমর্থক, এদের মেন খাদ্য, মেন মশলা ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা। এখানে দেখুন বাণিজ্য উপদেষ্টা কি বলছে, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি ঢুকবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব। এবার আর একটা খবর দেখুন, চমকে যাওয়ার মতো খবর, 7ই ডিসেম্বরের খবর। কি বলা হচ্ছে, ভারত থেকে 1655 টন চাল আমদানি হয়ে গিয়েছে ইতিমধ্যে। যশোর বেনাপোল স্থল বন্দর দিয়ে 17 দিনে ভারত থেকে 1655 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। আর এদিকে আমাদের পাকিস্তানপন্থী রাজাকার রাজনৈতিক দলের নেতা রিজভী রাজাকার বলছে স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভীর। এবার দেশবাসী প্রমাণ হলো তো যে এই সমস্ত সস্তার রাজনেতারা ভারত এবং শেখ হাসিনাকে বদনাম কেন বারবার করে, আপনারা বুঝতে পারছেন তো। এবার আমি রিজভী সাহেবকে আর একটা ফুলের মালা দিতে চাই, অপমানের ফুলের মালা। কি, 8ই ডিসেম্বরের খবর। এখানে রিজভী সাহেবের দলের আর এক নেতা ফখরুল ইসলাম কি বলছে দেখুন, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম বলেছে। তা এখন আইনি জটিলতা বলতে ঠিক কতটা জটিল আর প্যাঁচ লেগে রয়েছে তারেক সাহেবের বিষয়গুলোতে, মামলাতে, আমি ঠিক বুঝতে পারলাম না। গত 4 মাস হয়ে গেল এখনো জটিলতা কাটিয়ে উঠতে পারছে না। অথচ আমাদের এইটা হচ্ছে 9ই ডিসেম্বর, আজকেই পাবলিশ হয়েছে খবরটা, সারা বাংলাদেশের মিডিয়াতে পাবলিশ হয়েছে। অথচ আমাদের ইউনূসের বিরুদ্ধে পুরনো 5 মামলা খারিজ করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বহাল হাইকোর্টের রায়। তার মানে শেখ হাসিনার সময়কালে এই ব্যাংকে যে কর্মচারী বিষয়ে বহু কর্মচারী আমাদের এই সুদখোর বাবার নামে মামলা করেছিল, সেই মামলা আগেই হচ্ছে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এখন হাইকোর্টের সেই রায়কে আবার মানে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে রিজভী সাহেব প্রথমে আপনাদের নেতাকে একটু দেশে ফিরিয়ে আনুন। আপনারা নিজেই বুঝতে পারছেন যে আমাদের অস্তিত্ব সংকটে চলে গিয়েছে, সেগুলো এবার একটু বাইরে নিয়ে আসুন। এসব ভারত শেখ হাসিনা দিয়ে দেখিয়ে বা এদেরকে নিয়ে সমালোচনা করে এইসব রাজনীতি করে কিছু ফায়দা হবে না, কারণ আপনাদের অস্তিত্বই এখন সংকটের মধ্যে পড়ে গিয়েছে। আওয়ামী লীগকে বাদ দিন, আওয়ামী লীগ এন্ট্রি মারলে কি হবে সেটা পরের বিষয়, কিন্তু আওয়ামী লীগ এন্ট্রি মারার আগে থেকেই আপনাদের রাজনীতি সংকটে পড়ে গিয়েছে। রিজভী সাহেব যদি ক্ষমতা থাকে, 4 মাস তো হলো, আপনাদের নেতাকে, দেশ নায়ককে দেশে ফিরিয়ে নিয়ে আসুন, দেখি আপনাদের রাজনীতির কত ক্ষমতা আছে। শাড়ি পুড়িয়ে, শাল পুড়িয়ে ভারত বয়কটের ডাক,
এসব এসব এখন দেশের মানুষ আর খাচ্ছে না এসব রাজনীতি। পারলে দেশ নেতাকে দেশে ফিরিয়ে আনুন, তারপরেই বুঝবো। কারণ আপনাদের অন্তর্বর্তী সরকারের নেতা তো পটপট করে তার নামে মামলা খারিজ করে ফেলছে, তাহলে তারেক রহমানের নামে এমন কি মামলা আছে? আপনি আবার বলছেন যে এটা দুদিন আগের খবর, ফিরিয়ে দাও বাংলা, বিহার, উড়িষ্যা। এই যে কি বলছে দেখুন, ভারত যদি কোনো অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো যে আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা ফিরিয়ে দাও। মানে এই বয়সেও কি চলছে রিজভী সাহেব, বাংলা, বিহার, উড়িষ্যা ফিরিয়ে দেব? কিন্তু তার আগে তোমাদের বাপ ঠাকুরদা যেসব রাজাকার পাকিস্তানিরা ছিল তাদেরকে মারতে গিয়ে, তাড়াতে গিয়ে, উচিত শিক্ষা দিতে গিয়ে ভারতীয় ইন্ডিয়ান আর্মি ফোর্সের যে 4000 সৈনিক আমরা বলিদান দিয়েছি, সেই 4000 সৈনিক আমাদেরকে ফিরিয়ে দাও। তারপর বাংলা, বিহার, উড়িষ্যা অনেক দূরের কথা। আগে তোমাদের বাপ ঠাকুরদাকে মেরে এই যে বাংলাদেশটা বানানো হয়েছে, সেখানে যে ভারতীয় 4000 জওয়ানের শহীদ হয়েছে, সেই 4000 জওয়ান ফিরিয়ে দাও। যে দেশে দাঁড়িয়ে আজকে কথা বলছো, এসব ছোট লোকের মতো রাজনীতি করছো, সেই দেশ গড়তে ভারত তার 4000 সৈনিক খুইয়েছে, সেই 4000 সৈনিক ফিরিয়ে দাও। রিজভী সাহেব, তোমাদের বাপ ঠাকুরদাকে ইন্ডিয়ান আর্মি ফোর্স যেমন কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে মেরেছিল, ঠিক আবারও এই প্রজন্মেও সেরকম একটা কিছু হতে হবে। মানে এদেরকে, এই আতঙ্কবাদী উগ্রবাদী চিন্তা ভাবনার এই রাজনেতাদেরকে এক একটা মানে 2-3টে দশক অন্তর এদেরকে ওই একবার করে কুকুরের মতো চল 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 কুকুরের মতো মারতে হবে, ছোটাতে হবে, তাহলে এরা সারা জীবন মনে রাখবে। বাংলা, বিহার, উড়িষ্যা সব ফিরিয়ে দেবে আগে। আচ্ছা, এখানে দেখুন ওই যে আরেকটা যে খবর দেখালাম যে মানে ভারতের হাই কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এদের আমি তখনই বললাম না যে এদের কোনো কাজ নেই, চাকরি বাকরি, ব্যবসা বা জীবনে আর চাষবাস, বিভিন্ন রকম মানুষের কাজ থাকে, স্বপ্ন এসব থাকে, এদের কোনো কাজ নেই রাজনীতি ছাড়া। দেখুন, ঢাকায় গিয়ে ভারতের হাই কমিশনে স্মারকলিপি তো জমা দিয়ে এসেছে, আবার সেখান থেকেই দ্বিতীয় ডাক, ঢাকা আখাউড়া লং মার্চ বুধবারে হবে। ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। মানে এদের দ্বিতীয় কোনো কাজ নেই ভাই। একবার স্মারকলিপি দিয়েছিস, একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেখান থেকে এবার পরবর্তী বিক্ষোভ সমাবেশ, মানে এই সমাবেশ আন্দোলন ছাড়া এদের দ্বিতীয় কোনো কাজ নেই। আচ্ছা, এরা তো সমাবেশ আন্দোলন করছে, এদিকে ভারতীয়রাও কিছু কি কমতি আছে নাকি? ওরা একটা সমাবেশ করে, একটা লং মার্চ করে আর একটা লং মার্চের দায়িত্ব নিয়েছে, এদিকে ভারতীয়রাও পিছিয়ে কোথায় রয়েছে? 9ই ডিসেম্বরের খবর দেখছেন, কি বলা হচ্ছে? বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি দিল্লিতে। আগামী 10ই ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ঘেরাও সিদ্ধান্ত নিয়েছে সিভিল সোসাইটি অব দিল্লি, একটি সংগঠন মূলত আরএসএস এর ছাতার তলায়। সিভিল সোসাইটি অব দিল্লি ছাড়াও 200টি সংগঠন ওই ধর্নায় অংশ নিতে চলেছে। এসো এসো বিএনপি, তোমরা এদিক দিয়ে ধর্না দাও, লং মার্চ করো, আমরাও এদিক দিয়ে লং মার্চ করছি। আর বলতে গেলে এখন ভারতের টোটাল রাজনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ ফুল ফায়ার মুডে আছে যে এই পাকিস্তানপন্থী, এই সুৎখোর ইউনুস, জামাত শিবির, এই যে একটা সরকার সিস্টেম বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে ভারতকে কিছু একটা অ্যাকশন নিতে হবে এবং একটা উচিত শিক্ষা দিতেই হবে। দেখুন, এখানে খোদ বিজেপির নেতাই কি বলছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে হাই কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথাগত রায়। কি বলছে দেখুন, প্রণয় ভার্মা বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনের বিষয়গুলো পর্যবেক্ষণ করে, মানে প্রণয় ভার্মা কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল না যে আমাদের সম্পর্কটা বহুমুখী, সেটা একটা ইস্যুতে কিছুতে কম হবে না বা কোনো কিছু উল্টোপাল্টা হবে না। সেখানে বিজেপির নেতাই প্রশ্ন করছে যে এর মানেটা তাহলে কি দাঁড়ালো। এই যে প্রণয় ভার্মা বলছে যে আমাদের রিলেশন বহুমুখী, আমরা যে কোনো একটা বিষয়ের উপরে ভিত্তি করে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারি না, কোনো কিছু করতে পারি না, তার মানে এর মানে কি এখানে তিনি বোঝাতে বলছে। সুতরাং বলছে অ্যাকশন নাও, এটা তো গেল বিজেপির নেতা। এবার তৃণমূলের আর এক নেতা কি বলছে দেখুন,
দুদিন আগেরই খবর, মোদী সরকার কি আঙুল চুষছে? কত বড় কথা দেখুন। কোথায় 56 ইঞ্চি মানে এই সিনা, বাংলাদেশ নিয়েও নেমে পড়লো কুণাল ঘোষ। কে এই কুণাল ঘোষ? মোদী সরকারকে তীব্র খোঁচা দিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তৃণমূলের নেতা কুণাল ঘোষ বলছে মোদী সরকার কি আঙুল চুষছে, 56 ইঞ্চি বুক কই? তার মানে ফুল ফায়ার মুডে আছে এখন টোটাল ভারতের রাজনেতা থেকে শুরু করে আমার মতো সমস্ত সাধারণ মানুষ, যে অনেক দিন আতশবাজি টাজি এইসব স্ট্রাইক ফেস্ট্রাইক, সেই কবে একবার পাকিস্তানে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, ওরকম আর একটা কিছু আমরা দেখতে চাই, একটু রোমাঞ্চ, এসব না হলে হয় না। এদিকে দেখুন এবারে একটা হাসির খবরের দিকে আপনাদেরকে নিয়ে যাব। মানে এই কিছুদিন ধরে সমস্ত রাজনেতাদের সাথে, ধর্মীয় নেতাদের সাথে আমাদের সুৎখর বাবা, এই যে মধ্যিখানে রয়েছে আমাদের সুৎখর বাবা, বিভিন্ন রকম মিটিং করেছে জাতীয় ঐক্য। কিন্তু এই জাতীয় ঐক্য করতে গিয়ে অ্যাকচুয়াল কি হয়েছে দেখুন। এই যে জাতীয় ঐক্য হচ্ছে, এখানে ছবিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ছবি, এখানে ছবিগুলো একবার দেখুন। আর আমি কি দেখাতে চাইছি একবার দেখুন। এই যে সুৎখর বাবা এখানে বসে বসে জাতীয় ঐক্য বানিয়ে দিচ্ছে সবাইকে। আর এই যে দেখুন এখানে একজন ঘুমাচ্ছে, এখানে দেখুন এখানে একজন ঘুমাচ্ছে, এই লোক তো ঘুমিয়ে করে মাথা কাত হয়ে পড়েছে। আরে বাবা, এই লোক তো একবারে পাশ কেটে ঘুমাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে। এখানে দেখুন আশ্চর্যের বিষয় দেখুন, জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এখানে একজন কথা বলছে, তার পাশেই মানুষটা ঘুমিয়ে একেবারে চিত। এখানে একজন কথা বলছে, তার পাশে আর একজন ঘুমিয়ে চিত। এখানে দেখুন এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে পুরো কাত হয়ে। মানে জাতীয় ঐক্য না, জাতীয় ঘুম দিবস হচ্ছিল এই বিগত 3-4 দিন ধরে। মানে এরাও আর তো মানে বোর হয়ে গিয়েছে যে ভাই কি বলবে। সবই তো জানি যে ভারতের আগ্রাসন শেখ হাসিনাকে বিতাড়িত করতে হবে, নির্বাচন নিয়ে তো কিছু বলবে না, যে নির্বাচন কবে হবে, কতদিনের মধ্যে হবে, কিভাবে হবে, এই সবই আমরা শুনতে চাই। কিন্তু আমাদের ইউনূস সরকার সে তো আর বলবে না আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারত, এর বাইরে কিছু যাবে না। সুতরাং এরা ঘুমিয়ে গিয়েছে, এরা আর কি করবে। কিন্তু এদের মনের কথা তো আর বলার মতো সাহস নেই, তাহলে তো একেবারে বিভিন্ন রকম কাজ করে দেবে। কিন্তু এদিকে দেখুন আর একটা বিষয়, গত একটু 4 দিন আগের খবর, যুক্তরাজ্য যে একটা তীব্র নিন্দা করেছিল বাংলাদেশ সরকারের বিষয়ে, বিভিন্ন যেসব মানবাধিকার হরণ টরণ হচ্ছে সেই বিষয়ে যে তীব্র নিন্দা করেছিল, সেখানে যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টা অসন্তোষ জারি করেছে যে আপনাদের এটা বলা ঠিক হয়নি, কিন্তু আমরা বাংলাদেশে একদম পুরো সুষ্ঠু সমস্ত কিছু রেখেছি, সমস্ত মানুষের সবকিছু নিরাপদ রয়েছে, এখানে কিছু হচ্ছে না, এই সব বিভিন্ন জিনিস বুঝিয়েছে। কিন্তু বোঝালে কি হবে, 4 ডিসেম্বর এই কথা বুঝিয়েছে, এদিকে 5 ডিসেম্বর কি বেরিয়েছে খবর দেখুন। ইউএস কংগ্রেসম্যান শেরম্যান আর্জ বাংলাদেশ গভ টু প্রোটেক্ট হিন্দু মাইনরিটি। মানে কোনো দিক দিয়ে এই সরকার ছাড় পাচ্ছে না। আমি যে বললাম না যে আন্তর্জাতিক মহল থেকে এই সরকার তাদের যে সাপোর্ট সেটা হারিয়েছে বহু আগেই। এখন তারা যতই নাটক করুক আর যতই যা মানবতা দেখাক, আইনি প্রতিষ্ঠা দেখাক, সেগুলো আর কার্যকর হবে না। এখানে সার্জিস কি বলছে দেখুন, যারা প্রোপাগান্ডা করে তাদের পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই। তা সার্জিস ভাই চলো, প্রোপাগান্ডা কারা করে এবার আমরা একটু খেলতে শুরু করি। প্রোপাগান্ডা কারা করে সার্জিস তুমিই দেখো। নূতন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার নোটের টাকা মূল্যমানের নূতন নোট আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে। বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করার পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসেন নূতন নোট আসা নিশ্চিত করে দিয়েছে। মানে এটা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম না যে নূতন নোট আসতে চলেছে, তো এটা এখন নিশ্চিত হয়ে গিয়েছে এবং বাংলাদেশের ব্যাংকের নোটের দৃশ্যমান পরিচয়কে নূতন আকার দিতে তারা প্রস্তুত। মানে নোটের পুরো চিত্র বদলে দেবে এবং সেখানে সেই চিত্রে থাকবে শেখ মুজিবুর রহমানের জায়গায় ধর্মীয় স্থান, ঐতিহ্যবাহী বাংলা মেটফিপ এবং জুলাই বিপ্লবের গ্রাফি থাকবে। তা সার্জিস, প্রপাগান্ডা কারা করছে? প্রপাগান্ডা তোমরাই করছো, দেশের মানুষের সাথে করেছো প্রপাগান্ডা। তোমরা প্রপাগান্ডা দেশের মানুষের সাথে কি করেছো? এটা ছাত্র আন্দোলন,
আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ভালো একটা দেশ গড়ব, আমাদের বৈষম্য থাকবে না আমাদের সমাজে, সেইটা তোমাদের আন্দোলন দেখিয়ে দেশের মানুষকে এক জায়গায় করেছো। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এই আন্দোলনটা ছিল পাকিস্তানপন্থী আন্দোলন। বাংলাদেশের যে স্বাধীনতার যে চেতনা সেটাকে ধ্বংস করার আন্দোলন। কারণ তোমরা ক্ষমতায় এসেই দেখো কি করছো। এখন নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বদলে দেশের মানুষের কি উপকার হবে ভাই? এটা তোমাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্যই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এখানে দেখুন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। কবের খবর? 7ই ডিসেম্বরের খবর। মানে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তার করার জন্য আদেশ জারি করা হলো, ধরে আনার জন্য একবার আদেশ জারি করা হলো, বিভিন্ন রকম হলো, সেগুলো কোনো কার্যকর হলো না। এখন সেই ট্রাইব্যুনালে আবেদন করা হচ্ছে যে শেখ হাসিনা যেন কোনো রকম বক্তব্য না দেয় বাইরে দেশ থেকে। সুতরাং সার্জিস, প্রপাগ্যান্ডা কারা করছে দেখেছো? এখানে একটা খবর দেখো, কারাগার থেকে পালিয়ে যাওয়া 700 বন্দী এখনো পলাতক, যারা মারাত্মক অভিযোগে অভিযুক্ত এবং ফাঁসি দণ্ড হয়েছে। এরকম 700 বন্দী এখনো পলাতক সার্জিস। আর তোমরা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে নিয়ে যাচ্ছ, কিছু একটা হলেই মামলা মোকদ্দমা করছো, খুঁজে খুঁজে নিয়ে আসছো। কিন্তু এই 700 যে বন্দী, যারা আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি এবং কুখ্যাত আসামি, তাদেরকে তোমরা এখনো খুঁজে বার করতে পারোনি। এখানে দেখো পরের খবর, 7ই ডিসেম্বরের খবর। চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআই সহ 6 জন। সার্জিস, প্রপাগ্যান্ডা কারা করছে দেখেছো? আজ তোমাদের শাসন আওতায়, শাসন আমলে পুলিশ পর্যন্ত ডাকাতি করছে। সার্জিস, প্রপাগ্যান্ডা কারা করছে দেখছো? আর প্রপাগ্যান্ডা করার ফলে তোমাদের অবস্থা এখন এই 4 মাসেই কি হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন। এখানে গত 5ই ডিসেম্বরের খবর বলছি, মানে 2-3 দিন আগের, বৈষম্য বিরোধীদের ডাকা সভায় যোগ দেয়নি মূল ধারার ছাত্র সংগঠনগুলো। কেন যোগ দেয়নি? তার কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক, তাদের বিরুদ্ধে মানে এই সার্জিস আলম, এইসব যেসব মাথামোটা পাকিস্তানিরা আছে, বিশাল শিক্ষিত, এদেরকে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তোলে ছাত্র সংগঠনগুলো। 4 ডিসেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা সভা বয়কট করেছে মূল ধারার ছাত্র সংগঠন। তো ফল পেতে শুরু করেছো সার্জিস? প্রপাগ্যান্ডা কারা করছে এবার বুঝতে পারছো? এই যে পরবর্তী খবর দেখুন, ছাত্র প্রতিনিধি বলতে শুধু একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতাদের বোঝায় না। 5ই ডিসেম্বরের খবর, 2-3 দিন আগের খবর। এর মধ্যেই হানাহানি, ক্ষমতার লোভ। ভাই তোমরা শিক্ষা, মানে ছাত্র যে সমাজ, তোমাদের ভিতরে তো লোভ, লালসা এসব কিছু থাকার কথা নয়। তোমরা রাস্তায় নেমেছিলে দেশে বৈষম্য দূর করতে, কিন্তু বৈষম্য দূর করতে গিয়ে অ্যাকচুয়াল তোমরা এবার দেখাতে শুরু করেছো যে তোমাদের ভিতরে ঠিক লোভ, লালসা আর রাজনীতিতে ক্ষমতা পাওয়ার যে লোভ সেটা কতটা। এরই মধ্যে হানাহানি শুরু হয়ে গিয়েছে। ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল ও ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন নেতাকর্মীরা শহীদ হয়েছে। কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতারা ছিল। এটা দুঃখজনক। মানে খেলা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে। পরবর্তী খবর দেখুন, আমদানি রপ্তানি বন্ধ হলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। মানে বললাম না, বর্তমান সরকার এবং পাকিস্তানপন্থী যে সমস্ত রাজনেতারা আছে, তাদের একমাত্র হাতিয়ার শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাংলাদেশ। তো এটা কে বলেছে? এটা বলেছে কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল, এই যে ব্রিগেডিয়ার, ইনি হচ্ছে ব্রিগেডিয়ার সাহেব। যদি আমদানি রপ্তানি বন্ধ হলে ভারতের ক্ষতি হতো, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা সেটা এক্ষুনি করতেন, এতে কোনো সন্দেহ নেই। মানে ভারতকে যদি ক্ষতিগ্রস্ত করা যেত বাংলাদেশ আমদানি রপ্তানি বন্ধ করাতে, আপনারা বয়কট করাতে, যদি ভারতের এতটুকুও কোনো কিছু আঁচড় লাগতো, তাহলে মানুষ সবই বুঝতে পারে। তাহলে আপনারা চুপচাপ বসে থাকতেন না, এক্ষুনি যে কোনো উপায়ে, আপনাদের যত বড় ক্ষতি হোক না কেন, যে কোনো উপায়ে আপনারা সেই কাজটা করতেন। সুতরাং মানুষকে বোকা বানানো বন্ধ করুন।
আর বন্ধুরা, এই কাজগুলো কেন করা হচ্ছে, এই ভারত এই সব বিদ্বেষপূর্ণ কাজ কেন হচ্ছে, তার একটা রিপোর্ট দেখাই আপনাদের। রিপোর্টটা পড়ছি, আপনারাই সব বুঝতে পারবেন কি হয়েছে। মোহাম্মদ ইউনূস সরকারের আমলে বাংলাদেশে বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি। সাধারণ মানুষের নজর ঘোরাতেই কি তাহলে ভারত বিদ্বেষের জিগির? প্রশ্ন উঠছে। বাংলাদেশের সংবাদপত্র কালের কণ্ঠ সূত্রের খবর এটা। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর তথ্য বলছে, এই অর্থবর্ষের 4 মাসেই রাজস্ব আয়ে টানাটানি চলছে। ঘাটতি ছাড়িয়েছে প্রায় 31,000 কোটি টাকা। এর মধ্যে সবথেকে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। 4 মাসে ঘাটতির পরিমাণ 13,500 কোটি টাকা। এই বিপুল পরিমাণ ঘাটতির কারণেই বাংলাদেশে কর্মসংস্থানও তৈরি হয়নি। সুতরাং এবার বুঝতে পারছেন ইউনূস সরকার কেন বারবার এইসব ভারত বিদ্বেষ, ভারত এই সমস্ত বিষয় এগুলো কেন করছে। কারণ তাদের ভিতরে অনেক গলদ থেকে গিয়েছে। তারা বুঝতে পারছে যে আমরা দেশটাকে কোথায় নিয়ে গিয়েছি, কি দেশ ছিল আর কি 4 মাসে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছি। এবং এই 4 মাসে আমরা একটাও ভালো কাজ করতে পারিনি মানুষের জন্য, সমাজের জন্য একটাও ভালো কাজ করতে পারিনি, কোনো উন্নতি আনতে পারিনি। সুতরাং এগুলোকে তো ঢাকতে হবে। মানুষকে, আপনার কাছে সময় 24 ঘন্টাই আছে, কিন্তু সেই 24 ঘন্টা সময় আপনাকে এমন এমন কাজে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনাকে এমন এমন চিন্তা ভাবনা করতে বাধ্য করা হয়েছে যে আপনি অ্যাকচুয়াল বিষয়গুলো চিন্তাই করছেন না, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সেই জন্যই এই খেলাটা খেলছে। আর অ্যাকচুয়াল বাংলাদেশে মানুষ, সাধারণ মানুষ, এই পাকিস্তানপন্থী যারা পাকিস্তানপন্থী না, যারা অ্যাকচুয়াল বাংলাদেশি, তাদের অবস্থা এখন কি সেটা এই খবরটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, কথা বলছি 9ই ডিসেম্বর আজকেই প্রকাশিত হওয়া আনন্দবাজার পত্রিকার একটি খবর। জেলে যেতেও রাজি, আর ফিরতে চাই না বাংলাদেশে, বলছে খোদ বাংলাদেশেরই লোক। ত্রিপুরা দিয়ে ভারতে ঢুকেই 10 জন আটক বাংলাদেশি এই কথা বলছে। তাদের একটু গল্পটা শুনুন, 2 লাইন শুনুন, আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো যে অ্যাকচুয়াল বাংলাদেশের মানুষ এখন কি পরিস্থিতিতে আছে। পেশায় অটোচালক শঙ্কর শনিবার ত্রিপুরা হয়ে ভারতে ঢুকতেই আটক করা হয় শঙ্কর এবং তার পরিবারের 9 সদস্যকে। শঙ্করের সঙ্গে ভারতে এসেছেন তার স্ত্রী, সন্তান, ভাই এবং বাবা। এক সংবাদ মাধ্যমের কাছে শঙ্কর দাবি করেছেন, বাংলাদেশে আমরা নিরাপদ নই, ক্রমাগত হুমকি আর হামলার মুখে পড়তে হচ্ছে, অভিযোগ দায়েরও করা যাচ্ছে না, অটো চালিয়ে রোজগার করি, কিন্তু এখন তা আরো দুঃসাধ্য হয়ে উঠেছে। এরপরই শঙ্করের মন্তব্য, শান্তির খোঁজে সীমান্ত পেরিয়ে চলে এসেছি, যদি জেলে যেতে হয় যাব, তবে বাংলাদেশে আর ফিরব না। তো এই হচ্ছে একজন সাধারণ বাংলাদেশীর জীবন। আজ এই উগ্রবাদী, এই সুদখোর, এই জামাতপন্থী, এই ষড়যন্ত্রকারী সরকারের আমলে মানুষের দিন দেখতে হচ্ছে। সুতরাং মুখে এরা না বললেও ভিতরে ভিতরে এরা ঠিকই অনুধাবন করে নিয়েছে যে শেখ হাসিনা আবারও রিটার্ন মারতে পারে এবং খুব শীঘ্রই আবারও রিটার্ন মারবে। সেই জন্য আমরা যত সম্ভব আমাদের যে শেষ প্রচেষ্টা যা আছে সমস্ত শক্তি দিয়ে সেই জিনিসটার বিরোধিতা করতে হবে, সেটার সাথে লড়াই করতে হবে। কিন্তু এরা বুঝতে পারছে না যে একবার যদি শেখ হাসিনার ডাক আসে তাহলে কি হতে চলেছে। এরা যে সংখ্যাটা, মানুষের সংখ্যাটা রাস্তায় দেখিয়েছিল তার 10 গুণ সংখ্যা এরা এবার দেখবে, আর সেই দেখাটা খুব শীঘ্রই আসবে আশা রাখছি। তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কি রায় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।